স্বাগত এবিসি সংবাদে আপনাদের সাথে আছে রেদওয়ান আহমেদ। বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর অধীনে নিয়মতান্ত্রিক বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা ক্রমান্বয়ে ভেঙে পড়ছে। খোদ যুক্তরাষ্ট্রই নিয়ম ভেঙেছে ডব্লিউটিওর। বৈশ্বিক এমন বিশৃঙ্খল পরিস্থিতি আগামীতে আরও বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। এমন বাস্তবতায় বাংলাদেশি উদ্যোক্তাদের বাণিজ্য, পণ্য উৎপাদন ও বাজার নির্ধারণের পরামর্শ গবেষকদের। তারা বলছেন, এর মাধ্যমে দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমে আসবে না, অন্য দেশগুলোকে পর্যবেক্ষণে রেখে পদক্ষেপ নিতে হবে বাংলাদেশকে। ট্রাম্প সরকার নির্বাহী আদেশে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে যে আমদানি শুল্ক বাড়িয়েছে, তাতে বাংলাদেশ সহ বিশ্বের ভুক্তভোগী দেশগুলো নতুন করে সংকটে পড়েছে। বাংলাদেশ এতদিন 15% শুল্ক দিয়ে মার্কিন বাজারে রপ্তানি করত। এখন নতুন শুল্ক নীতি অনুযায়ী বাড়তি 37% শুল্ক পরিশোধ করতে হবে। তাতে সব মিলিয়ে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক দাঁড়াচ্ছে 52%, আর 9 এপ্রিল থেকেই তা কার্যকর হতে যাচ্ছে। এমন পদক্ষেপে নড়েচড়ে বসেছে অন্তর্বর্তী সরকারও, শুরু করেছে কথা চালাচালি। তবে গবেষকরা বলছেন, শুল্ক কমানোর মাধ্যমেই দেশটির সাথে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব নয়। উচিত হবে হলো আমাদের দিক থেকে, সেটি হলো যে কোন দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র কোন ধরনের আন্ডারস্ট্যান্ডিং এ এই কাজগুলো করছেন, অর্থাৎ শুল্ক কিভাবে কমাচ্ছেন, বাণিজ্য ঘাটতি কোন দেশ কিভাবে কমিয়ে আনার জন্য নেগোশিয়েট করছেন, এই বিষয়গুলো আমাদের আসলে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন পড়বে। সুতরাং আমাদের জন্য যে জিনিসটি প্রেস সচিব বলছেন যে আমরা মার্কিন শুল্ক কমিয়ে আনার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব, এটি আমার মনে হয় একটি তড়িঘড়ির একটা উদ্যোগ হবে। তার কারণ হলো, শুল্ক কমালেই যে মার্কিন বাণিজ্য ঘাটতি অনেক কমে আসবে তা কিন্তু না। ট্রাম্প সরকার যেভাবে শুল্ক নীতির পরিবর্তন এনেছে, তাতে বৈশ্বিক নিয়মতান্ত্রিক ব্যবস্থা ভেঙেছে। এ নিয়ে আগামীতে পথ হারাতে পারে বিশ্ব অর্থনীতি, বলছেন গবেষকরা। আমরা দেখছি যে বৈশ্বিক বাণিজ্যের যে একটা রুল বেসড একটা যে সিস্টেম ছিল বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও, সেটার আওতায় এটা ক্রমান্বয়ে ভেঙে পড়ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে একটা বড় ভূমিকা পালন করছে। তো এইটা একটা নেতিবাচক দিক বৈশ্বিক বাণিজ্য যে সিস্টেম আছে সেই সিস্টেমের নিরিখেও এবং আমাদের রপ্তানির নিরিখে। আশার কথা হচ্ছে, মার্কিন শুল্ক ইস্যুতে সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টা জরুরি সভা ডেকেছেন। এর মাধ্যমে একটি সম্ভাবনার দুয়ার খুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘোষণার পর মার্কিন শেয়ার বাজারে ব্যাপক ধস নেমেছে। নাইক, অ্যাপল ও টার্গেটের মতো বড় ভোক্তা পণ্য নির্মাতার শেয়ার দামের 9%-এরও বেশি পতন ঘটে। করোনা পরবর্তী সময়ে এবারই সবচেয়ে বড় ধসের মুখে পড়ল মার্কিন পুঁজিবাজার। এই দুদিনে মার্কিন শেয়ার বাজার ওয়াল স্ট্রিট থেকে $5 ট্রিলিয়ন বা $5 লাখ কোটি উধাও হয়ে গেছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, তবে এ নিয়ে কোনো অনুশোচনা বোধ নেই ট্রাম্পের। চীনের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্তকে ভুল পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানান, তার নীতিতে কোনো পরিবর্তন আসবে না, উল্টো বিশ্বজুড়ে সৃষ্টি হওয়া বাণিজ্য যুদ্ধকে ধনী হওয়ার সুবর্ণ সুযোগ হিসেবে দেখছেন তিনি। দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠককে ইতিবাচক দেখলেও শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে দিল্লির চুপ থাকায় সন্তুষ্ট হতে পারছে না বিএনপি। দলের সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ ডিবিসি নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে বলেন, ভারতের সাথে অনেক অমীমাংসিত বিষয়ের সুরাহা হতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় যে চিঠি দিয়েছে, এখন পর্যন্ত দিল্লি তার জবাব দেয়নি। এখনও সীমান্ত হত্যা বন্ধ হয়নি বলে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই নেতা। জুলাই গণহত্যার বিচার দ্রুত শেষ করার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামর্থ্য বাড়ানোর তাগিদ দেন তিনি। বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে যে বিষয়গুলো উত্থাপন করা হয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই। শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য ফেরতের জন্য যে বিষয়, তিস্তা পানি চুক্তি এবং সীমান্ত হত্যার বিষয়টি, এটা বাংলাদেশের প্রত্যেক মানুষের হৃদয়ের কাছাকাছি অবস্থান করে ইস্যুগুলো। এটা মাননীয় প্রধান উপদেষ্টা উত্থাপন করেছেন, তবে অপর পক্ষ থেকে সেই বিষয়ে তেমন একটা সাড়া দেয়া হয়েছে বলে আমার মনে হয়নি আমাদের। জুলাইয়ের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ ভারত সম্পর্কে যে টানাপোড়েন চলছিল, দুই সরকার প্রধানের আলোচনার মধ্য দিয়ে তা সমাধানের সম্ভাবনা দেখছে জামায়াত। সকালে খুলনার ফুলতলা উপজেলার
দামোদর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, সীমান্তে হত্যা, পানির ন্যায্য হিস্যা সহ যে সমস্যা দেখা দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর আলোচনা শুরুর মধ্য দিয়ে এসব সমস্যার সমাধান হওয়ার ব্যাপারে আশাবাদী তারা। তিনি আরও বলেন, নির্বাচনের দিন এগিয়ে আসার সাথে সাথে ইসলামী দল ও ছোট রাজনৈতিক দল নিয়ে ঐক্য গড়ে তোলার ব্যাপারে সমঝোতার কার্যক্রম চলছে। নতুন বাংলাদেশে কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসনের প্রচেষ্টা সহ্য করা হবে না বলেও জানান তিনি। ফুলতলা উপজেলার অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা টানাপোড়েন চলছিল। একটা ক্রিটিক্যাল জায়গায় একটা আলোচনার ডোর ওপেন হওয়া বলতে এটা আমরা ইতিবাচকভাবে দেখি। বরফ যেহেতু গলতে শুরু করেছে, হতে পারে এসব আলোচনায় ভারতের বোধোদয় হবে। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের সংস্কারের জন্য রাজনৈতিক ঐক্যমত্য গঠনের প্রচেষ্টা চলছে, জানালেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে রংপুরে এক সেমিনারে তিনি বলেন, আলাদা সচিবালয় বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও স্বায়ত্তশাসন নিশ্চিত করতে সহায়ক হবে। বিচার বিভাগ এরই মধ্যে সংস্কার কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সারা কুক, ইউএনডিপি প্রতিনিধি, সুপ্রিম কোর্টের বিচারপতি সহ বিচার বিভাগ সংশ্লিষ্টরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জুলাই 2024 উত্তর নতুন বাংলাদেশে বিভিন্ন খাতে সংস্কারের জন্য রাজনৈতিক ঐক্যমত্য গঠনের প্রচেষ্টা চলছে। বিচার বিভাগ ইতিমধ্যে 2024 সালের সেপ্টেম্বর থেকে সংস্কার কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে, যা সংশ্লিষ্ট কমিশনগুলোর কাজেও প্রতিফলিত হয়েছে। ইউএনডিপির সহযোগিতায় আয়োজিত আমাদের সংস্কার রোড শোগুলো এখন শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। ঈদের লম্বা ছুটি শেষে ফিরছেন নগরবাসী। কাল খুলছে অফিস আদালত। রাজধানী ফিরতে শুরু করেছে পুরনো চেহারায়। তাই সকাল থেকে রাজধানীর সব প্রবেশপথে, কর্মস্থলে ফেরাদের ভিড়। ট্রেন, বাস সব মাধ্যমেই তুলনামূলক স্বস্তিতে ফিরতে পেরে খুশি যাত্রীরা। তবে বুড়িমারি, জামালপুর এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। ঈদে প্রিয়জনের সান্নিধ্য শেষে এবার কর্মস্থলে যোগ দেওয়ার পালা। চিরচেরা সেই পুরনো চেহারায় ফিরছে রাজধানী। সকাল থেকেই ফিরছে মানুষ। কমলাপুর রেল স্টেশনে ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ আর স্বস্তিতে ফেরার গল্প জানাচ্ছিলেন তাদের কেউ কেউ। সবকিছু মিলে জার্নি ভালো, সন্তোষজনক, এবং আমার মতো সবাই খুশি হবে এই জার্নিতে। আগামীতে ঈদুল আজহা যেন এই সুন্দর জার্নি হয়। আমি আসছি হচ্ছে কুড়িগ্রাম থেকে রংপুর এক্সপ্রেস দিয়ে। তো ঈদ যাত্রা ভালো ছিল। আমরা খুবই ভালোভাবে এসেছি, আবার যাওয়ার সময় তো ঠিকই পেয়েছি, এখন দেখি কি করা। তবে কখনো কখনো দেরিতে ট্রেন ছাড়ায় বিপাকে পড়তে হয় অনেককেই। কমলাপুর রেল স্টেশন থেকে বুড়িমারি, রংপুর, দেওয়ানগঞ্জ এক্সপ্রেস, ঈদ স্পেশাল সহ বেশ কয়েকটি ট্রেন পড়ে শিডিউল বিপর্যয়। বাংলাদেশে ট্রেনের উপর কোনো আস্থা নাই, অফিস করা অসম্ভব। রংপুর এক্সপ্রেসটা একটু বিলম্ব, কারণ আমরা প্রথমে আসছিলাম, আমাদের তো 9টা 10-এ ছিল, তো এখনো পর্যন্ত মানে ট্রেনটা ছেড়ে যায়নি। আমরা অনেক সময় দেখি যে যদি লেট করে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, তাহলে আমাদের কিন্তু হয়রানি। জয়দেবপুরে যেমন ধরনের একটা স্টপেজ দিছিল যাদের সুবিধা তারা নামবে, কিন্তু ওই অতিরিক্ত যাত্রী এমনভাবে উঠতেছিল যে অসুস্থ মানুষও ঠিকমতো নামতে পারতেছে না, এরকম অবস্থা। এটা একটা সমস্যা, এটার সমাধান করা উচিত। সড়কের পথের যাত্রীরাও স্বাচ্ছন্দ্যে ফিরছে নগরীতে। বাসের চাপ বেশি না থাকায় নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পেরে সন্তুষ্ট যাত্রীরা। সবাই আগে ঈদে গেছে, সরকারি ডিসিপ্লিনের কারণে এখন রাস্তাঘাটে যানজটও কম। ঢাকা থেকে কিশোরগঞ্জ যায় পাকুন দিয়ে, ওই জায়গাটা একটু জ্যাম বেশি থাকে, গাজীপুর চৌরাস্তা। আর বাকিটা ওই 5 ঘন্টা 4 ঘন্টা লাগে। ওই দিন আমি আসলাম মাত্র 2 ঘন্টা 15 মিনিটের মতো চলে আসছি। রবিবার থেকে শুরু কর্মদিবস। শেষ সময় ঢাকামুখী যাত্রীর চাপ থাকবে, এমনটাই জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের পর এখনও গরম হাওয়া লাগেনি নিত্যপণ্যের বাজারে। 2-1টি ছাড়া বাড়েনি সবজির দাম। তাই রাজধানীর বাজারে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ ক্রেতা। তবে এখনও নিয়ন্ত্রণহীন ফলের বাজার। এখন কিছুটা কম আর কি। এখন আপনার ওই যেখানে অনেকের দাম কমে গেছে। ভালোই, সেম দামই, কোনোটা পার্থক্য নাই। প্রতি বছর উৎসবের সময় 2-1টি পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে দীর্ঘশ্বাসে রূপ নেয় সাধারণ ক্রেতার। এবছর যেন কিছুটা স্বস্তি মিলেছে।
চাহিদা, যোগান ও সরবরাহ সংকটের দোহাই দিয়ে কোনো পণ্যের দাম আকাশচুম্বী না হলেও ঈদের আগে ও পরে কিছু পণ্যের দামে হেরফের দেখা গেছে। ঈদের আগে শসার দাম ছিল কেজি প্রতি ১০০ টাকা, এখন তা কমে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। যদিও ২ সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়েছে টমেটোর দাম। রোজায় চাহিদা বাড়ায় বেগুনের দাম ১০০ টাকায় ঠেকলেও এখন দাম কমে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। আলু হইলো ২৫ টাকা বিক্রি করি, টমেটো ৩০-৪০, ফুলকপি পাতাকপি আগের দামে ৪০-৫০। ঈদের আগে বাজার একটু কমই ছিল, এখন আবার একটু হালকা কিছু দাম বেশি, আবার কিছু পণ্যের দাম কম। অপরিবর্তিত পেঁয়াজ রসুনের দর, চালের দামেও নেই খুব একটা বেশি পার্থক্য। পেঁয়াজ রমজানের আগেও ৪০ টাকা ছিল, এখনো ৪০ টাকা কেজি। দেশি রসুন হলো যে ১২০ টাকা কেজি, ইন্ডিয়ানটা ২০০ টাকা। চালের দাম ৭৫ থেকে ৮০ টাকার ভিতরে আছে মিনিকেট। তবে ব্রয়লার মুরগির দাম কমলেও ঈদের বাজারের চেয়ে ডজনে ১০ টাকা বেড়েছে ডিমের দাম। মুরগি আপনার চান্ডাইতে একটু বেশি ছিল, চান্ডাইতে ২২০-৩০ এরকম ছিল, এখন ২০০ টাকা আসছে। এদিকে ঈদের ছুটিতে এলসি বন্ধ থাকার অজুহাতে বেড়েছে আমদানি করা ফলের দাম। মালটা ৩০০, আপেল ৪০০, আঙ্গুর ৫০০। বন্ধর কারণে অনেক মানুষ স্টক করে রাখছে, বেশি দামে বেচে। তবে স্বস্তি নেই দেশি ফলেরও। প্রতি পিস তরমুজের দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। গরম বেশি পড়লেই তরমুজের দাম বাড়ে। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। এবার দেখবেন সাধারণ মানুষের ভোগান্তির খবর। কল ছাড়লেই বের হচ্ছে ময়লা, দুর্গন্ধযুক্ত পানি। এ পানি পান না করলেও দৈনন্দিন কাজে ব্যবহার করতে বাধ্য হচ্ছেন রাজধানীর টিটিপাড়া, মানিকনগর, বিশ্ব রোড এবং গোপীবাগের বাসিন্দারা। ঢাকা ওয়াসার লাইনের পানিতে প্রতিনিয়ত পোকা, দুর্গন্ধে ছড়িয়ে পড়েছে নানা রোগ। সবচেয়ে বেশি আক্রান্ত শিশু ও বয়স্করা। অভিযোগ, মাসখানেক ধরে পানি সমস্যায় ভুগছেন স্থানীয়রা। কেনা পানি ভরসা তাদের, বারবার জানালেও কোনো ব্যবস্থা নেয়নি ওয়াসা। ওয়াসার পানিতে ঘুরছে পোকা, ভাসছে ময়লা। এ পানি খাওয়া না গেলেও বাধ্য হয়ে ব্যবহার করছে রাজধানী টিটিপাড়া, গোপীবাগের বাসিন্দারা। গত ১ মাস ধরে গোপীবাগ বিশ্ব রোডের পাশেই ১৫ তলা ভবনের মানুষ ওয়াসার ময়লাযুক্ত পানি ব্যবহার করে পানিবাহিত রোগে ভুগছেন। এ ভবনে ৪০টি পরিবারের মধ্যে বেশি আক্রান্ত হয়েছেন শিশু, বয়স্করা। হ্যাঁ, ১ মাস ধরে তো আরও বেশি সমস্যা। আমার শাশুড়ি আম্মা আছেন, উনি তো বয়স্ক মানুষ, ওনার কিন্তু এই যে এখনো ডায়রিয়া চলছে। ঈদের আগের একদিন আগের থেকে ডায়রিয়া, আমি ওষুধ খাইও আমার কোনো হয় না। সরেজমিনে গিয়ে দেখা যায় কল ছাড়লেই বের হচ্ছে ময়লা পানি, যেখানে ঘোরাঘুরি করছে বড় বড় পোকা। দুর্গন্ধ তো নিত্যদিনের। মানে নর্দমার পানি যেরকম ময়লা ওরকমই ময়লা। এটা পুরো রমজান মাস ছিল, কলের মুখে মুখে কাপড় বেঁধে টেঁধে এখন ওইভাবে আমাদের কাজ চালাতে হচ্ছে। এই পানি ব্যবহার করে আমি এবং আমার বিল্ডিংয়ের অনেকেই আমরা অসুস্থ হয়ে পড়েছি। রাজধানীর টিটিপাড়া, মানিকনগর, বিশ্ব রোড, গোপীবাগ বিশ্ব রোড থেকে আরকে মিশন রোডের ব্রাদার্স ক্লাবের মাঠ পর্যন্ত এ এলাকায় আনুমানিক প্রায় ১ লাখ লোক বসবাস করেন। এসব এলাকায় পানি সংকটে রান্না ও গোসল করতে সমস্যা হচ্ছে স্থানীয়দের। পানিতে দুর্গন্ধ তো আছেই, এর সাথে একদম ডাইরেক্ট কেঁচো আসতেছে, পোকা কিরকির করতেছে। ময়লা পানির বিষয়টি ওয়াসাকে বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি। এর আগে কয়েকবার ওয়াসার পানিতে ময়লা ও পোকা পেয়েছে স্থানীয়রা, কিন্তু স্থায়ী সমাধান করেনি ওয়াসা। এমন অভিযোগের বিষয়ে ঢাকা ওয়াসার দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ৮,০০০ কন্টেইনার ও কোটি টাকা মূল্যের আমদানি করা ২৯৭টি গাড়ি নিয়ে বিপাকে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। নানা জটিলতায় নিলাম করা যাচ্ছে না এসব। অন্যদিকে নিলামযোগ্য কন্টেইনারের কারণে ব্যাহত হচ্ছে বন্দরের অপারেশনাল কার্যক্রম। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে বছরের পর বছর নিলামের অপেক্ষায় পড়ে আছে পণ্য বোঝাই প্রায় ৮,০০০ কন্টেনার। আমদানি করা কোনো পণ্য ৩০ দিনের মধ্যে ছাড় করা না হলে নিলামে তোলার নিয়ম থাকলেও নানা জটিলতায় তা করা যাচ্ছে না। গেল বছরের ২৭ অক্টোবর বন্দরের এনসিটি ইয়ার্ডে ২২ বছর ধরে পড়ে থাকা তেজস্ক্রিয় পণ্য ভর্তি ৪টি কন্টেনার এনবিআরের নির্দেশে নিলামে তোলা হয়। ৪১ লাখ টাকায় চালানটি খালাস দেয় কাস্টমস।
আইনি জটিলতা আর কাস্টমসের অবহেলায় অনেকটা অরক্ষিত অবস্থায় পড়ে আছে এসব পণ্য। নিলামযোগ্য কন্টেনার ও গাড়িগুলো দ্রুত সরিয়ে ফেলা হলে নতুন কন্টেনার আনা সম্ভব হবে বলে জানান বন্দরের কর্মকর্তারা। 8-10 হাজার যেখানে কন্টেনার রয়েছে সেটা এত আসলে স্লথ প্রক্রিয়ায় গেলে এটা অনেক সময় লাগে। সেটাকে ফাস্টার করার জন্য আমরা ওনাদেরকে বলেছি, ওনারাও উদ্যোগ নিচ্ছেন এবং এখন আপনারা দেখছেন যে খুবই ঘন ঘন অকশন যাচ্ছে। বন্দরের ধারণ ক্ষমতার 12% দখল করে আছে কন্টেনারগুলো। এদিকে দীর্ঘদিন পড়ে থাকা কন্টেনার ও গাড়িগুলো সম্প্রতি নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। যেইভাবে আমরা কাজ করতেছি আসলে এইভাবে করলে খালাস করাটা একটু টাফ হয়ে যাবে। নিলামের প্রসিডিউরটা যদি একটু সোজা করা হয় তাহলে হয়তো আমরা বেশি পরিমাণে কন্টেনার আমরা রিলিজ করতে পারবো। তো এই বিষয়ে আমরা এনবিআর এর মতামতের জন্য আমরা এনবিআর এ প্রেরণ করেছি বিষয়টি। বন্দরের অপারেশনাল কার্যক্রমের জন্য 30% জায়গা খালি রাখতে হয়। 53,518 টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে নিয়মিত নিলাম না হওয়ায় প্রায় সৃষ্টি হয় কন্টেনার জটের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।